তোমার আব্বা আরেকটা বিয়ে করে আনছে রাত্রি আপা। আর তোমার নতুন আম্মাকে দেইখা তোমার আগের আম্মা বিষ খাইছে। পাড়ার লোকেরা তোমার আম্মাকে হাসপাতালে নিয়ে গেছে। 7 বছর বয়সী জুয়ের মুখে এমন কথা শুনে রাত্রির পা দুটো থমকে গেল। স্কুল ব্যাগটা ধপাস করে মাটিতে পড়ে গেল। রাত্রির টলমলে পায়ে জুয়ের কাঁধ দুটো খপ করে চেপে ধরে চিৎকার করে বলল, এইসব কি বলছিস তুই? জুই ভয় পেয়ে ফ্যাল করে তাকিয়ে রইল রাত্রির দিকে। ছোট ছোট চোখে জল টলমল করছে। সে আবার অস্ফুট স্বরে বলল, রাত্রি আপা, তোমার আম্মা খুব বমি করছিল, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। রাত্রি জুয়ের কাঁধ থেকে হাতটা সরিয়ে দিয়ে অস্ফুট টন স্বরে বলল, আব্বা আরেকটা বিয়া করে আনছে আর আম্মা বিষ খাইছে। রাত্রি আপা, আসো তোমার আম্মার ঘরে আসো, দেখো বিষের বোতল পইড়া আছে। ছোট জুইয়ের কথা শুনে রাত্রি জুইকে নিয়ে তার মায়ের ঘরে গেল। গিয়ে দেখে জুই সত্যি বলেছে, বালিশের পাশে ছোট্ট একটা পয়সন এর বোতল পড়ে আছে। সারা ঘরময় বিটঘুটে গন্ধ সরিয়ে পড়েছে। মেঝেতে আম্মা বমি করেছে, সেগুলো এখনো কেউ পরিষ্কার করেনি। রাত্রি কাঁপা কাঁপা হাতে বোতলটা তুলে নিতে যেতেই জুই বাধা দিয়ে বলল, রাত্রি আপা, ওই বোতলে হাত দিতে নিষেধ করেছে আমার আম্মা। কান্না জড়িত কণ্ঠে রাত্রি বলল, কেন তোর আম্মা এই বোতলে হাত দিতে নিষেধ করেছে জুই? ওই বোতলে হাত দিলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে আপা। জুয়ের বারণ না মেনে আমি সেই দিন ওই পয়সন এর বোতলটা হাতে নিয়েছিলাম। শিপি খুলে দেখি বোতল খালি। আম্মা সব খেয়ে নিয়েছে। ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে সহ্য করার ক্ষমতা হয়তো আমার ছিল না, তাই সবটা খেয়ে নিয়েছে। একটু পরে অ্যাম্বুলেন্স এর শব্দ শুনে বোতলটা রেখে দৌড়ে বাইরে গেলাম। গিয়ে দেখি কয়েকজন মহিলা আম্মাকে অ্যাম্বুলেন্স থেকে নামাচ্ছে। আব্বুও আছে সেখানে। আব্বাকে দেখে আমার প্রচুর রাগ হয়েছিল সেদিন, কিন্তু আম্মার মৃতদেহ সামনে রেখে কিছু বলিনি। দৌড়ে গিয়ে আম্মার মুখের কাপড় সরাতেই আম্মার মুখটা ভেসে উঠল। আমি এক মনে সেদিন আম্মাকে দেখেছিলাম আর বলেছিলাম, আম্মা কেন তুমি মরতে গেলে? একবারও কি আমার কথা ভাবলে না? কিন্তু আম্মা কোনো উত্তর দেয়নি। জুয়ের মা চাচি আমাকে আম্মার কাছে থেকে সরে নিয়ে যেতে চাইলে আমি গেলাম না। সব আত্মীয় স্বজন আমার পাশে এসে বসলো, মাথায় হাত রেখে বলল, এই মাইটার কি হইব? মাইয়াটা কার কাছে থাকবে? বড় খালা আদর করে আম্মার কাছ থেকে তুলে নিয়ে গেল আমাকে। ঘরে এসে আমার সব কাপড় গুছিয়ে নিল খালা। আমি বললাম, আম্মাকে ছাড়া আমি কোথাও যেতে পারবো না খালা। কিন্তু খালা আমার কথা শুনল না। আম্মার দাফন সম্পূর্ণ হওয়ার সাথে সাথে আমাকে নিয়ে শহরে চলে এলো। চিরচেনা সেই গ্রাম ছেড়ে শহরে এসে মানসিকভাবে আরও বেশি অস্বস্তি বোধ করছিলাম। একদিন খালা আমাকে স্কুলে নিয়ে গিয়ে ক্লাস 9-এ ভর্তি করে দিল। এই স্কুল আমাকে একদম ভালো লাগতো না। এখানে আমার পরিচিত কোনো বন্ধু ছিল না। স্কুলের নাম করে রোজ রোজ নিহাল ভাইয়ার ভার্সিটিতে যাইতাম। কেন যাইতাম নিজেও জানি না। একদিন নিহাল ভাইয়া আমাকে হাতে নাতে ধরে ফেলে পুরো ভার্সিটির সবার সামনে গালে কষে একটা থাপ্পড় মেরে বাড়িতে নিয়ে এলো। দেখো, তোমার আদরের ভাগ্নি স্কুলে না গিয়ে ভার্সিটিতে গেছে। খালা দৌড়ে এসে আমার গালে হাত রেখে বলল, তাই বলে মেয়েটাকে এভাবে মারবি তুই? শক্তি খুব বেড়ে গেছে তাই না? মা মরা মেয়েটাকে পেয়ে যা ইচ্ছা তাই করবি আর আমি চেয়ে চেয়ে দেখব। এই বলে খালা নিহাল ভাইয়ার গালেও চর মেরে দিল। আমি মিটি করে হাসতে লাগলাম। নিহাল ভাইয়া আমার হাসি দেখে দাঁত কটমট করতে করতে চলে গেল। রাতে আমি সিরিয়াস দেখছিলাম। হঠাৎ নিহাল ভাইয়া
আমাকে ডাক দিল। রাত্রে এদিকে একটু আইতো, ভেবেছিলাম আবার হয়তো মারবে, নয়তো বকবে, তাই ভয়ে ভয়ে নিহাল ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ালাম। আমার হাত ধরে বলল, ক্ষমা করে দিস রাত্রি, তখন রাগের মাথায় তোকে চড় মারা একদম ঠিক হয়নি রে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যদি এমন হয় তাহলে আর ক্ষমা করব না কিন্তু। নিহাল ভাইয়া মুচকি এসে বলল, কাল রমনা পার্কে যাবি? আমি খুশিতে আত্মহারা হয়ে বললাম, যাব। তুমি আমাকে নিয়ে যাবে? নিহাল ভাইয়া আমার দিকে একটা শাড়ি এগিয়ে দিয়ে বলল, কালকে বিকেলে এটা পরে রেডি হয়ে থাকবি। সেই রাতে আমার আর ঘুম এলো না দু চোখে। সারা রাত নির্ঘুম কাটিয়ে দিলাম। মনের মধ্যে শুধু নিহাল ভাইয়া হাসি মাখা মুখ ভেসে উঠছে। রাত 12টায় উঠে গিয়ে নিহাল ভাইয়ার দেওয়া শাড়িটা বের করে আরেকবার দেখলাম। নীল রঙের শাড়ি, জীবনে প্রথম কেউ আমাকে শাড়ি দিয়েছে। এটা ভেবে মুচকে এসে শাড়িটা আবার যথাস্থানে রেখে শুয়ে পড়লাম। সকালে খালা বলল, রাত্রে স্কুলে যাবি না? আমি বললাম, না, সেদিন আর কোথাও যাইতে মন চাইল না, শুধু বিকেল হওয়ার জন্য অপেক্ষা করলাম, কিন্তু সময় কিছুতেই যাচ্ছে না আমার। বারবার ঘড়ি দেখতেছি, আমার যেন আর তর সইছে না, কখন নিহাল ভাইয়ার সাথে রমনা পার্কে যাব। আচ্ছা, নিহাল ভাইয়া কি আমার হাত ধরে ঘুরবে? তার হাতের ছোঁয়ায় আমার হাতের আঙুলগুলো যখন শিহরিত হবে, তখন কি আমি ঠিকঠাক কথা বলতে পারবো? কল্পনাগুলো আমাকে আরও গভীরে নিয়ে যাচ্ছিল। আচ্ছা, নিহাল ভাইয়া কি আমাকে ফুচকা খেতে নিয়ে যাবে? আর 10টা সাধারণ প্রেমিকের মতো কি সেও একটা ফুচকা তুলে আমার মুখের সামনে ধরবে? তার চোখের দিকে তাকিয়ে সেই ফুচকাটা খাওয়ার মুহূর্তটা কেমন হবে ভাবতেই আমার গা দুটো লজ্জায় গরম হয়ে উঠছিল। এইসব ভাবতে ভাবতে দুপুর হয়ে এলো। বিকেল হতে আরও 2-3 ঘন্টা। এই সময়টা আমার কাছে বছরের মতো মনে হতে লাগলো। সময় কাটছে না দেখে টিভি চালু করে দিলাম। টিভি চালু করতেই দেখলাম নিহাল ভাইয়ার কলেজের একটা মেয়ে সুসাইড করতে গিয়েছিল, কিন্তু কেউ একজন দেখে ফেলার জন্য মেয়েটা বেঁচে গিয়েছে। মেয়েটার জন্য আমার বড্ড বেশি মায়া হলো। নিউজ শেষ হতেই আমি চ্যানেল পাল্টালাম। দেখি সব চ্যানেলে একই নিউজ। এক জিনিস বারবার দেখতে আমার ভালো লাগে না, তাই টিভিটা বন্ধ করে দিয়ে নিহাল ভাইয়ার দেওয়া শাড়িটা পরে নিলাম। সিমসাম করে সাজলাম। কড়া সাজ আমার পছন্দ নয়। আমাকে সাজতে দেখে খালা এসে বলল, শাড়িটা পছন্দ হয়েছে রাত্রি? আমি হাসি মুখে বললাম, খালা, খুবই পছন্দ হয়েছে। খালা আমার গাল দুটো টেনে বলল, আজ তোর নিহাল ভাইয়ের সাথে ঘুরে আয়, মনটা ফ্রেশ হবে। খালা ঘর থেকে বেরিয়ে যেতেই ক্লান্ত শরীরে নিহাল ভাইয়া বাড়িতে এলো। আমি দৌড়ে রান্নাঘরে গিয়ে 1 গ্লাস পানি এনে নিহাল ভাইয়াকে দিলাম। আমার হাত থেকে পানির গ্লাস নিয়ে ঢক ঢক করে এক নিঃশ্বাসে সব পানি শেষ করে দিল নিহাল ভাইয়া। গ্লাসটা রেখে এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। নিহাল ভাইয়াকে অমন করে তাকিয়ে থাকতে দেখে আমার ভীষণ লজ্জা হলো। ওখানে আর এক মুহূর্তও থাকতে ইচ্ছে হলো না। দৌড়ে ঘরে চলে এলাম। নিজেকে আরও একবার আয়নায় দেখলাম। তারপর হাত ভর্তি চুড়ি পরে বাইরে আসতে দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছে নিহাল ভাইয়া। আমাকে দেখে বলল, চল। ভাইয়ার পিছন পিছন হেঁটে এলাম রাস্তা পর্যন্ত। তারপর একটা রিকশায় উঠলাম। রিকশায় উঠতে গিয়ে আরেকটা বিপত্তি ঘটে গেল। আমি কিছুতেই নিহাল ভাইয়ার পাশে বসতে চাইলাম না। রাত থেকে যার কথা ভাবলাম, যাকে কল্পনা করে সারাটা দিন কাটিয়ে দিলাম, আর যখন সে কাছে এলো তখন লজ্জাবতীর পাতার মতো নুয়ে গেলাম। কিন্তু লাভ হলো না। শেষ পর্যন্ত নিহাল ভাইয়ার পাশে বসতেই হলো। ভাইয়ার পাশে বসতেই ভাইয়ার গা থেকে মাতাল করা একটা গন্ধ আমাকে পাগল করে দিল। কিন্তু জ্বরটা কিছুতেই কাটলো না। হাত পা হালকা করে কাঁপছে। আমার এমন অবস্থা দেখে নিহাল ভাইয়া বলল, কাঁপাকাঁপি বন্ধ কর রাত্রি। সেদিন সারা বিকেল নিহাল ভাইয়ার সাথে ঘুরলাম। মা মরা যাওয়ার পর আজ একটু ভালো লাগলো। মায়ের অভাব কোনো কিছুতেই পূর্ণ করা সম্ভব নয়, তবুও নিহাল ভাইয়ার সাথে ঘুরে মনটা কিছুটা ফ্রেশ হয়ে গেল। ভাইয়া আমাকে
বোঝালো নিয়মিত স্কুলে যেতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। ভাইয়ার কথায় আমি শুধু মাথা নেড়ে গেলাম। এরপর থেকে পড়াশোনার মনোযোগী হতে শুরু করলাম। নিয়মিত স্কুলে গেলাম, পরীক্ষায় ভালো রেজাল্ট করলাম। 9 থেকে 10, তারপর কলেজের গণ্ডি পেরিয়ে ভার্সিটিতে ভর্তি হলাম। মাঝে মাঝে ভাইয়া আমাকে নিয়ে ঘুরতে বের হতো, মাঝে মাঝে আবার খালার সাথেও ঘুরতে যেতাম। কয়েক বছর পর হঠাৎ খবর এলো আব্বা অসুস্থ। খালার সাথে গ্রামে গিয়ে দেখি আব্বা সেই সৎ মায়ের হাতে নিগৃহীত হচ্ছেন। সেই মহিলা এখন অন্য এক লোকের সাথে ঘর করছে, আর আব্বা ঘরের এক কোণে পুড়ে দুঃখছেন। আমার সেই অভিশাপ যেন আজ সত্যি হয়েছে। আব্বাকে দেখে ঘৃণা হওয়ার কথা ছিল, কিন্তু কেন জানি সেদিন মানুষটাকে দেখে শুধু কষ্ট হলো। তাই থেকে গেলাম মধুপুর গ্রামে। কয়েকটা দিন থেকে আবার চলে যাব শহরে। গ্রামে আসার পর জীবনের ছন্দটা যেন হুট করে বদলে গেল। প্রথম দিন নিহাল ভাইয়ার সাথে কথা হলো, কিন্তু তারপর থেকে ফোন বন্ধ। শহরে থাকতে যে মানুষটার সাথে দিনের অর্ধেকটা সময় খুনসুটিতে কাটত, গ্রামে এসে সেই নিহাল ভাইয়া যেন একদমই অচেনা এক জগতের বাসিন্দা হয়ে গেলেন। কোনো যোগাযোগ নেই, নেই আগের মতো সেই অকারণে ঘোরাঘুরি। নিস্তব্ধ দুপুরগুলোতে যখন চারপাশ খা খা করে, তখন নিহাল ভাইয়ার অভাবটা বড্ড বেশি টের পায়। বুকের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে। মনে হয় একটা বিশাল শূন্যতা আমাকে ঘিরে ধরেছে। কোনো কিছুতেই মন বসে না। এক অদ্ভুত বিষণ্ণতা সারাদিন ছায়ার মতো পিছু লেগে থাকতো। বুকের ভেতরটা সারাক্ষণ এক অব্যক্ত যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যায়। নিহাল ভাইয়ের স্মৃতিগুলো যখন বিষাক্ত তীরের মতো বিচ্ছে কলিজায়। একদিন আননোন নাম্বার থেকে ফোন এলো। দৌড়ে গিয়ে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে নিহাল ভাইয়ার কণ্ঠ শোনার সাথে সাথেই আমার মরুভূমির মতো ফেটে চৌচির হয়ে যাওয়া কলিজায় যেন হঠাৎ এক পশলা বৃষ্টির ছোঁয়া লাগলো। কয়েক সেকেন্ডের জন্য পৃথিবীটা থেমে গেল, যেন শূন্যতায় আমি এতদিন ডুবেছিলাম। সেখানে মুহূর্তেই আছড়ে পড়ল এক বিশাল সমুদ্রের উতাল জোয়ার। বুকের ভেতরটা এতক্ষণ পাথরের মতো ভারী হয়েছিল, কিন্তু তার কণ্ঠস্বর শোনা মাত্রই সেই পাথর গলে জল হয়ে দু চোখ দিয়ে নামতে চাইল। মনের কোণে জমে থাকা সবটুকু অভিমান এক লহমায় ধুয়ে মুছে গেল। মনে হলো এই একটি ফোন কল যেন আমার মৃতপ্রাণ অস্তিত্বে আবার প্রাণের স্পন্দন ফিরিয়ে দিল। মরুভূমির তপ্ত বালুতে দাঁড়িয়ে থাকা এক তৃষার্ত পথিক যেন হঠাৎ এক শীতল সমুদ্রের মোহনায় এসে দাঁড়িয়েছে। ভাইয়া বলল আজ রাতে সে নাকি আমাদের গ্রামে আসবে, আর কয়েকদিন থাকবে। তারপর ফোন কেটে দিল। মনের ভিতর যেন আনন্দ আর উত্তেজনার ঢেউ আছড়ে পড়ছিল। তা সামলাতে না পেরে আমি যেন এক অদ্ভুত ঘরে সারা বাড়ি মুছতে শুরু করলাম। প্রতিটি কোণা ঘষে ঘষে পরিষ্কার করছিলাম, যেন বাড়ির ধূলিকণার সাথে সাথে আমার মনে সব ধুলো জমা বিষণ্ণতাও মুছে ফেলছি। হাত দুটো থামছিল না, বুকটা দুরু দুরু করছিল অপেক্ষা কখন শেষ হবে। রাত যত বাড়তে লাগলো আমার বুকের ভেতর ছটফটানি তত তীব্র হতে লাগলো। ঘড়ির কাঁটা যেন আর সরতেই চায় না। অবশেষে ঠিক রাত 12টার দিকে দরজায় টোকা পড়ল। দরজার টোকাটা যেন সরাসরি আমার হৃৎপিণ্ডে এসে লাগলো। এক মুহূর্তও দেরি না করে প্রায় রুদ্ধশ্বাসে আমি দরজাটা খুলে দিলাম। সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে আমার সব বিরহ আর হাহাকার এক নিমেষে শেষ হয়ে গেল। চোখের সামনে নিহাল ভাইয়াকে দেখে আমার সারা শরীরের ভেতর দিয়ে যেন এক শীতল সমুদ্রের জোয়ার বয়ে গেল। মুখ দিয়ে কোনো কথা বের হলো না, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এতদিন যে মরুভূমির তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল, তার সামনে যেন হঠাৎ আস্ত এক মেঘনা নদী এসে দাঁড়ালো। আমার সবটুকু অপেক্ষা, সবটুকু অভিমান আর একাকিত্ব যেন ওই এক পলকেই সার্থক হয়ে গেল। মনে হলো এই মধ্যরাতে
পৃথিবীর সব আলো যেন নিহাল ভাইয়ার মুখটাতেই এসে পড়ুক। হঠাৎ পেছন থেকে একটা মেয়ে মোবাইলের লাইট জ্বালিয়ে নিহাল ভাইয়ার পাশে এসে দাঁড়িয়ে বলল, ভেতরে চলো নিহাল। আমি মেয়েটাকে দেখে জিজ্ঞাসা করলাম, কে আপনি? পাশ থেকে নিহাল ভাইয়া উত্তর দিল, এটা তোর ভাবি। রাত্রির মনে হলো মাথার ওপরের আকাশটা হঠাৎ ভেঙে চুরমার হয়ে তার বুকের ওপর আছড়ে পড়ল। চারপাশে নিস্তব্ধ গ্রাম্য রাতটা যেন এক নিমেষে জ্যান্ত কবর হয়ে তাকে গিলে ফেলল। কলিজার ভেতর যে একটু আগে মেঘনা নদীর জোয়ার এসেছিল, মুহূর্তেই তা তপ্ত মরুভূমির লু হাওয়ায় শুকিয়ে কাঠ হয়ে গেল। মেয়েটির পরনে লাল রঙের দামি জামদানি, কপালে বড় একটা লাল টিপ। নিহাল ভাইয়ার কাঁধের ওপর খুব অধিকার নিয়ে হাত রেখে দাঁড়িয়ে আছে সে। নিহাল ভাইয়া আমার চোখের দিকে তাকাতে পারছে না। সে মাটির দিকে তাকিয়ে নির্বিকার গলায় আবার বলল, ওর নাম মীরা। মাসখানেক আগে আমাদের বিয়ে হয়েছে। তোকে সারপ্রাইজ দেব বলে জানানো হয়নি। সারপ্রাইজ শব্দটা রাত্রির কানে বিষাক্ত তীরের মতো বিঁধল। যে মানুষটাকে পাওয়ার কামনায় সে বছরের পর বছর নিজের ভেতরে একটা মন্দির গড়ে তুলেছিল, আর সেই মন্দিরের বিগ্রহ নিজ হাতে কুড়াল দিয়ে তাকে কপিয়ে শেষ করে দিল। রাত্রি টলমলে পায়ে দুপা পিছিয়ে গেল। দরজার চৌকাঠটা খপ করে ধরে না ফেললে হয়তো সে ওখানেই আছাড় খেয়ে পড়তো। ভেতরের ঘর থেকে অসুস্থ আব্বা খক খক করে কাশছেন। সেই কাশির শব্দ আর জেজে পোকার ডাক মিলেমিশে এক নারকীয় আবহ তৈরি করলো। মীরা হাসি মুখে বলল, তুমি বুঝি রাত্রি? নিহাল তোমার কথা অনেক বলেছে, খুব সুইট তো তুমি। রাত্রির ইচ্ছা করলো চিৎকার করে বলতে, হ্যাঁ আমি সেই রাত্রি যাকে নিয়ে নিহাল ভাইয়া রমনা পার্কে ঘুরেছিল। আমি সেই রাত্রি যার নীল শাড়ি পরা দেখে নিহাল ভাইয়া এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি সেই রাত্রি যাকে নিহাল ভাইয়া নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। কলিজাটা যেন কেউ জ্যান্ত অবস্থায় ছিঁড়ে নিয়ে যাচ্ছে। নিহাল ভাইয়া ঘরে ঢুকে ব্যাগটা মেঝেতে রাখলো। তারপর খুব স্বাভাবিক স্বরে বলল, মীরা আমার ভার্সিটির ফ্রেন্ড। আমরা একে অপরকে পছন্দ করতাম 3 বছর ধরে। পছন্দ করতো অনেক দিন ধরে। তাহলে সেই বিকেলগুলো কি ছিল? সেই রিকশায় পাশাপাশি বসা, সেই চর মারার পর মায়াবী গলায় ক্ষমা চাওয়া, সব কি তবে অভিনয় ছিল? আম্মা যেমন আব্বার প্রতারণা সহ্য করতে না পেরে বিষের বোতল তুলে নিয়েছিল, রাত্রিরাজ ঠিক তেমনটাই করতে ইচ্ছে করছে। তার মনে হলো প্রতারণা বোধহয় এই পরিবারের রক্তে মিশে আছে। আব্বা দিয়েছিল আম্মাকে, আর নিহাল ভাইয়া দিল তাকে। আবার মনের কোণে ছোট্ট একটি ধাক্কা খেলো। নিহাল তো কখনো তাকে ভালোবাসি বলেনি। সারা রাত রাত্রি এক ফোঁটা ঘুমাতে পারল না। পাশে ঘরে নিহাল ভাইয়া আর তার নতুন বইয়ের ফিসফাস হাসির শব্দ দেয়াল ফুঁড়ে তার কানে আসছিল। প্রতিটি হাসির শব্দ যেন রাত্রি বুকে একটা পেরেক ঠুকছিল। জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে সে ভাবল, ভালোবাসা কি তবে শুধুই একটা মরীচিকা? সকালে যখন সূর্য উঠল, রাত্রির চোখ দুটো রক্তজবার মতো লাল হয়ে আছে। নিহাল ভাইয়া বারান্দায় বসে পেপার পড়ছে। রাত্রি ধীর পায়ে নিহাল ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালো। নিহাল ভাইয়া পেপার থেকে চোখ সরিয়ে চশমাটা ঠিক করতে করতে বলল, উঠেছিস? রাত্রি শান্ত গলায় বলল, ভাইয়া তুমি আমাকে একটা নীল শাড়ি দিয়েছিলে মনে আছে? নিহাল ভাইয়া একটু থতমত খেয়ে গেল। মীরা রান্নাঘর থেকে উকি দিয়ে তাকালো। নিহাল ভাইয়া আমতা আমতা করে বলল, হ্যাঁ ওটা তো অনেক আগের কথা। কেন বলতো? রাত্রি তার ঘরের ভেতর থেকে একটা প্যাকেট নিয়ে এলো, সেই নীল শাড়িটা যেটা একদিন পরেছিল আর পরেনি, শুধু বুকের ভেতর আগলে রেখেছিল। প্যাকেটটা নিহাল ভাইয়ার পায়ের কাছে রেখে রাত্রি বলল, এটা তোমার আমানত, তুমি রাখো। হয়তো তোমার মীরার নীল রং খুব পছন্দ। বলে রাত্রি আর দাঁড়ালো না। ব্যাগ গুছিয়ে সোজা স্টেশনের দিকে হাঁটা দিল। পেছনে অসুস্থ আব্বা ডাকছিলেন, খালা ফোন দিচ্ছিলেন, কিন্তু রাত্রি আজ আর কারোর জন্য থামলো না। ট্রেনের জানালার পাশে বসে যখন গ্রামটা দ্রুত পিছিয়ে নয় সরে যাচ্ছিল, তখন রাত্রি দু চোখ ফেটে কান্না এলো। মনে মনে ভাবল,
আম্মা বিষ খেয়ে মরে গিয়ে বেঁচে গিয়েছে, কিন্তু সে আজ বেঁচে থেকে তিলে তিলে মরার বিষ পান করলো। বড় বড় শহরের ভিড়ে সে হারিয়ে যাবে ঠিকই, কিন্তু বুকের ভেতর বয়ে বেড়াবে এক আজন্ম ছ্যাঁকার দগদগে ক্ষত। ট্রেনের ঝিকিঝিকি শব্দের সাথে সাথে রাত্রির মনের ভেতর শুধু একটা কথাই বাজতে লাগলো, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। সমাপ্ত। গল্প চোরাবালি। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।